দর্শক, নানা ঘটনা এবং সারা জাগানো নানা বিষয় কেবল বিশ্বে নয়, বাংলাদেশেও তোলপাড় করা অনেক কিছু ঘটিয়ে বিদায় নিচ্ছে 2024। তার ভিতরে বেশিরভাগই ইতিবাচক অর্জন এবং সেখান থেকে তৈরি হয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ। গেল রাতেও এই সময়ে নানা ধরনের আগ্রহ ছিল যে আজকে সন্ধ্যায়, আজকে বিকেলে শহীদ মিনারে কি হতে যাচ্ছে, কি হবে, সেই আগ্রহের পরিসমাপ্তি হয়েছে। অভ্যুত্থানের ঘোষণাপত্রর জন্য 15 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেক সংগঠন জাতীয় নাগরিক কমিটি। আর মার্চ ফর ইউনিটিতে এসে আবার উচ্চারিত হয়েছে এই মুহূর্তে দরকার সংস্কার এবং বিচার। আমরা সেসব নিয়ে কথা বলবো। আমরা আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি অভ্যুত্থানের ঘোষণাপত্রের ভবিষ্যৎ। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। শফিক ভাই, স্বাগত আপনাকে। আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা আপা, আপনাকে স্বাগত। এবং আছেন জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র তাহসিন রিয়াজ। পুরো সময় আপনাদের সঙ্গে থাকবো আমি মাহফুজ মিশা। আমি একটু তাহসিন রিয়াজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। মার্চ ফর ইউনিটিতে আসলে সম্ভবত পরিকল্পনায় ছিল না, একদম মধ্যরাতে মানে 12:30টার দিক থেকে যেহেতু জানা শুরু হলো, আনুষ্ঠানিকভাবে জানা গেল রাত 2টোর দিকে। পিছিয়ে আসলেন কেন বা পরিবর্তন হলো কেন, আমি যদি আরো ইতিবাচকভাবে বলি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা একটি বছর পার করছি সবাই একসাথে। নতুন একটি বছরে আমরা পদার্পণ করব কিছুক্ষণের মধ্যেই, এবং এই বছরে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জনের মধ্যে একটি অর্জন হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। সো সবাইকে গণতন্ত্রের শুভেচ্ছা দিয়ে আলোচনা শুরু করছি। পিছিয়ে আসা বা সরে আসা, আসলে ব্যাপারটাকে আমরা এইভাবে দেখছি না, বরং নাগরিক কমিটি বলি অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, মূলত প্রোগ্রামটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। যেহেতু আমরা তাদের সহযোগিতায় আমরা সবসময় বিশ্বাস করি, এবং এটি একটি জাতীয় একটি কর্মসূচি ছিল, তো জাতীয় নাগরিক কমিটি হিসেবে আমরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলাম এবং তাদের সাথে থেকে আমরা এই কার্যক্রমটা একসাথে করতে চেয়েছিলাম। তো দেখেন, যেটি বলছিলাম যে আসলে পিছিয়ে আসা বা সরে আসা ব্যাপারটি আসলে আমরা এভাবে দেখছি না। কেন আমরা এভাবে দেখছি না? আমরা আসলে চেয়েছিলাম কি? আমরা চেয়েছিলাম প্রোক্লেমেশন, অর্থাৎ সোজা কথা যদি বলি, যে এই বিপ্লবটি সংঘটিত হয়েছে, 2000 মানুষের উপর যেই বিজয় অর্জিত হয়েছে, অসংখ্য আহতদের, এক্স্যাক্টলি অসংখ্য আহতদের রক্তের স্রোতে যেই বিজয় এসেছে, এটির একেবারে আনুষ্ঠানিক স্বীকৃতি। সো এই স্বীকৃতি আমার কাছে মনে হয় না যে কারো ডিনাই করার সুযোগ আছে। যদি আপনি গণতন্ত্রের পক্ষের শক্তি হন, যদি আপনি বাংলাদেশের পক্ষের শক্তি হন, যদি সত্যিকার অর্থেই আপনি যেই বিপ্লবটি সংগঠিত হয়ে গিয়েছে এই বিপ্লবের উপর বিশ্বাস রাখেন, তাহলে এই ঘোষণাপত্রে আপনার সমস্যা থাকার কথা না। এটাই তো শুধুমাত্র চাওয়া ছিল। আমি একটু জাস্ট এটাকে একটু এক্সটেন্ড করি। যদি আপনার সমস্যা না হয়ে থাকে এই চাওয়ার সাথে, তাহলে আপনি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন। আমাদের এই পুরো কার্যক্রমে কিন্তু আমরা প্রথম থেকে এটাই বলেছি যে এখানে সকল মতের মানুষ, সকল দলের মানুষ, এই প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন কিন্তু এই ঘোষণাপত্রে আসতে হবে। আমি আমার মতন করে বলে দিলে তো এটি হয়ে গেল না, এটি তো সবার মতামতের যে প্রতিফলন, এটি তো ঘটতে হবে। তো দেখুন, আমরা যখন এই ইনিশিয়েটিভটা নিয়েছি, আমাদের অর্জনটা কোথায়? আমাদের অর্জনটা হচ্ছে এটাকে আমরা ইনিশিয়েট করার চেষ্টা করেছি, যেটি অতীব গুরুত্বপূর্ণ ছিল। যে কথাটি কেউ বলছিল না, সেই কথাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসে বলেছে, জাতীয় নাগরিক কমিটি এসে বলেছে যে এটি হতে হবে। এখন আমি যখন এটি ইনিশিয়েট করেছি, তখন রাষ্ট্র এটার প্রয়োজনীয়তা অনুভব করেছে। যখন সরকার এটির প্রয়োজনীয়তা অনুভব করে, তখন এটি আমাদের প্রাথমিক বিজয়। এবং এই বিজয়ের সাথে ইনিশিয়েট করলেন কেন? এটি দেখেন, এখন এটার সহজ উত্তর যদি আমি বলি, আমরা ফ্রেঞ্চ রেভলিউশন দেখেছি, তার 3.5 বছর পর এটার প্রোক্লেমেশন এসেছে। কত বছর আগের ঘটনা বলছেন? ইটস আ ভেরি ওল্ড ইনসিডেন্ট, বাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ইতিহাস যখন আপনার সামনে আছে, ইউ ক্যান পিক ফর অ্যান এক্সাম্পল। এখন ফ্যাক্ট কোথায়? ফ্যাক্ট হচ্ছে যে দেখুন, আমরা খুব নিবিড়ভাবে সরকারের প্রত্যেকটি কার্যক্রমকে পর্যবেক্ষণ করছিলাম। যেহেতু এই আন্দোলনের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা সবাই, পাশাপাশি প্রত্যেকটি দল, পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক শক্তি, রাজনৈতিক ইনিশিয়েটিভ, সবাইকে আমরা আসলে পর্যবেক্ষণ করছিলাম। এখন আপনি বলতেই পারেন যে পর্যবেক্ষণ করার আমি কে? আমি সাধারণ জনগণ। যেহেতু এই আন্দোলনের গুরুত্বপূর্ণ স্টেক আমাদের আছে, আমরা রক্ত দেখেছি, এই রক্তের মানে সফলতার জন্য আমাদেরকে দরকার নেই, একদম পরিষ্কার। তো দেখেন, আমরা যখন এই পর্যবেক্ষণে যাচ্ছি বা আমরা যখন এই পর্যবেক্ষণটি দেখছিলাম, আমাদের কাছে বারবার মনে হচ্ছিল কোথাও যেন একটু ডিসটিউন মনে হচ্ছিল আমাদের কাছে, কোথাও যেন আমাদের কাছে মনে হচ্ছিল সেটি শুধরে নিয়েছেন। এক্স্যাক্টলি ইট ইজ। তো আমাদের কাছে মনে হচ্ছে শুধরে নেওয়ার প্রশ্নটি না, আমাদের কাছে মনে হচ্ছে যে
দিস ইজ দি রাইট টাইম টু গো ফর ইট। তো আমরা সেই জায়গায় গিয়েছি। প্রেস সেক্রেটারি এখানে আছেন, উনি যখন গতকাল রাতে সংবাদ সম্মেলন করে বললেন যে সরকার এটির উদ্যোগ নিবে সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে, তাহলে তো বিজয় বা প্রাথমিক বিজয় যেটা আপনি দেখেন, সরকার শুধু এটি বলে, তাহলে আজকের মার্চ ফর ইউনিটিটা কেন ঘোষণা দরকার হলো? এটা কি সবাইকে বলে ফেলেছিলেন বলে? না, ইটস নট অনলি ঢাকার বাইরে থেকে অনেকে রওনা দিয়েছিলেন বলে শুধু সেটি যেহেতু রওনা দিয়ে দিয়েছেন একটা কর্মসূচি ঘোষণা করা সেই জন্যই করলেন? মানে মার্চ ফর ইউনিটির জন্য নতুন করে মার্চ করতে হলো কেন? আচ্ছা, সুন্দর প্রশ্ন। দেখেন, প্রথমত হচ্ছে যে এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা না। মানে আপনারা যদি ফিল করেন যে করছেন এই প্রশ্নগুলো, হ্যাঁ, আমি জাস্ট সেটি উত্তর দিচ্ছি যে এটি শুধুমাত্র কি আনুষ্ঠানিকতা না, শুধু আনুষ্ঠানিকতা না, সরকারের পক্ষ থেকে একটি ইউনিফিকেশনের মেসেজ এসেছে এবং আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। দেখেন, মার্চ ফর ইউনিটি কিন্তু শুধুমাত্র যে আপনাকে একত্ববদ্ধ হওয়ার কথা বলছে তা কিন্তু না। আমরা কিন্তু এই আয়োজনের যখন আমরা ব্রিফ করেছি, ব্রিফে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলাদা করে এটি বলেছে যে যেহেতু এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ ভালো উদ্যোগ, আমরা এই ভালো উদ্যোগকে সমবেত কণ্ঠে সবাইকে একসাথে নিয়ে আমরা স্বাগত জানাতে চাই। এটা আনুষ্ঠানিকতা যতটুকু। আপনাকে একটু থামাই, আপনার বক্তব্য পরিষ্কার। মাহমুদা আপা, গতকালকে রাতে আপনাদের যে স্থায়ী কমিটির বৈঠক শেষে যখন শফিকুল আলম জাতিকে জানিয়েছেন যে এটি সরকার উদ্যোগ নেবে, তখন বলা হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে, ফলে দেশের সংবিধান নিয়ে বিতর্ক এড়ানো গেছে। এটা হচ্ছে বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট সোমবার রাতে আনুষ্ঠানিক ঘোষণার পরে। আমার প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করত, সেটি নিয়ে আপনাদের এত অস্বস্তি কেন? বা এই ঘোষণায় সংবিধান নিয়ে কেমন বিতর্ক আসলে তৈরি হতো? আপনারা আসলে শঙ্কায় ছিলেন কি নিয়ে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আজকে 31শে ডিসেম্বর আমরা এই শোটা করছি, যে আমি সবাইকে বিদায়ী বছরের মানে বিজয়ের অভিনন্দন জানাচ্ছি এবং আগামী বছরের প্রত্যাশা নিয়ে কথা বলা শুরু করছি। প্রথমত আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে যেই প্রোক্লেমেশন অফ ডিক্লারেশন বা যেই ধরনের ঘোষণাপত্রের কথা বলা হচ্ছিল বা আলাপ আলোচনা হচ্ছে বা হচ্ছিল, এটা বেসিক্যালি এইটা ডকুমেন্টেড হয়নি, কিন্তু এটা কিন্তু স্পিরিটটা ছিল। এটা স্পিরিটের আলোকেই 8 তারিখে যে গভর্নমেন্ট ফর্ম হয়েছে, প্রতিটা স্টেক হোল্ডার, আমরা সব সময় বলে এসেছি, এটাতে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেমন জাতীয় নাগরিক সমাজ, ওনারা তো পরে এসেছেন, মানে আনুষ্ঠানিকভাবে পরে এসেছেন, যদিও তারাই আন্দোলনেরই পার্ট। আমাদের প্রত্যেকের সরকার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, কাজেই তাদের হাতে এই সমন্বিত শক্তি, সমন্বিত বাংলাদেশ, ফ্যাসিস্ট বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো গোটা বাংলাদেশ এক জায়গায় হয়েছিল। সেই বাংলাদেশের সরকার 8 তারিখে ফর্ম হয়েছে প্রত্যেকটা অংশের স্টেক হোল্ডারদের সমর্থনে। হ্যাঁ, কোনো কার্যকরী ডকুমেন্টেড হয়নি, বাট এটা কিন্তু মানে ডকুমেন্টেড নয়, অথচ স্পিরিট অ্যান্ড থট ওয়াজ দেয়ার, সবার ভিতরেই ছিল বলেই কিন্তু এই সরকার এসেছে এবং সেইখানে এটা ডকুমেন্টেশনের প্রয়োজন তারা অনুভব করছেন, সেটা আমরা সাধুবাদ জানাই। আমি এটা দলীয় এখনো কোনো স্টেটমেন্ট যেহেতু আগামীতে আসবে, কিন্তু আমি জাস্ট বলি যে রাজনৈতিক দল হিসেবে ওনারা এটা ফিল করতেই পারেন যে এটা ডকুমেন্টেড হোক। এবং সরকার যেই সিদ্ধান্তটা নিয়েছেন, দেখুন এখন অন্তর্বর্তীকালীন সরকার সকলের সমর্থনের সরকার, কাজেই কেবল তার পক্ষেই সম্ভব। এইটা এমন একটা, এই ঘোষণাপত্রটা আসলে শুধুমাত্র কাগজ হওয়ার তো কারণ নাই। এই ঘোষণাপত্র না, আমি আপনাকে বলি, কথাটা বলার রিজন হলো এই ঘোষণাপত্র তখনই তাৎপর্যপূর্ণ হবে যখন যেই রাস্তার যে ছেলেটি গুলি খেয়েছে বা যেই চা বিক্রেতা তার সারাদিনের চা বিক্রি বন্ধ করে আন্দোলন করেছে, কিংবা প্রতিটা মানুষের অংশগ্রহণে যে আন্দোলন হয়েছে না, প্রতিটা দল মত নির্বিশেষে গোটা বাংলাদেশের স্পিরিট যেখানে ইনক্লুডেড হবে, সেই ঘোষণাপত্র কিন্তু যদি আসার সুযোগ হয়, সেইটা তখন একটা প্রকৃত ঘোষণাপত্র, আমরা এটা একাডেমিক্যালি বলতে পারি। এবং যেহেতু সরকার এটার দায়িত্ব নিয়েছেন, সরকার ইজ কানেক্টেড উইথ দ্য এভরি স্টেক হোল্ডার অফ দিস মানে মুভমেন্ট, ফলে সরকারের জন্যই এই কাজটা করাটা সবচেয়ে না, আমি সমীচীন বলবো না, আমি বলবো যে সহজ, মানে কাজটা তো অত্যন্ত কঠিন, কিন্তু তাদের অবস্থানটাই সবচেয়ে মানে এটাকে কি বলে, তার সবচেয়ে লেভারেজ বেশি।
তাদেরই সবচেয়ে লেভারেজ বেশি, তাদেরই সবচেয়ে বেশি লজিস্টিক্স, যেটা দিয়ে এই ধরনের এই লেইটিয়াটা যেটা স্পিরিটেড ছিল, যেটা ডকুমেন্টেড নয় অথচ উপস্থিত, সেটাকে তারা ডকুমেন্টেশনের দিকে হয়তো আগাবেন। আর সাংবিধানিক জটিলতার প্রশ্নটা আসে, এটার আইনগত সুস্পষ্ট ব্যাখ্যা আছে, আপনারাও জানেন সেটা, আমি নিজে আইনজীবী নই, কিন্তু যখনই এটা যদি আপনি শুধু একটা কাগজ না করে রাখতে চান, এটা যদি অর্থবহ কিছু করতে চান, তাহলে তো সেটার সাথে সরকারকে সংশ্লিষ্ট হতেই হবে, না হলে এটা তো আপনার জাস্ট ওই যে একটা ঘোষণাপত্র কিংবা একটা লেকচার হয়েই থেকে যাবে। তার মানে বিএনপি এটা নিয়ে খুব বেশি এটা অস্বস্তিতে ছিল, মানে যেহেতু এই জিনিসটা মানে এটা একটা সিস্টেম, বাংলাদেশে একটা সাংবিধানিক মানে ধারাবাহিকতা আছে, এবং আপনি জানেন শেষ যে 15 মানে যেটা 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে যেটা নিয়ে সবচেয়ে অস্বস্তি সারা দেশব্যাপী ছিল, সর্বত্র ছিল, সেইটা কিন্তু আমরা আমাদের রদ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরকে তাসনিম রিয়াজ একটু আগে যেটা বললো, যে বিষয়টা যদি এরকম হয় যে জুলাই গণ অভ্যুত্থানে যা ঘটেছে, হত্যাকাণ্ড, বীরত্ব, স্পিরিট, সেটার একটা স্থায়ী টেকসই দলিল সংবিধানে সন্নিবেশিত করা সম্ভবত, সেটি নিয়ে আপত্তি বিএনপির ছিল না। কিন্তু বিএনপি মাহবুবউদ্দিন খোকন থেকে শুরু করে মির্জা আব্বাসের যে ব্রিফিং আমরা পেয়েছি, সেখানে তাদের আপত্তি ছিল 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে, সেটিকে কি বলে কবর দেওয়া হবে, সেই জায়গাগুলো নেই, সেটি নিয়ে আপনাদের আপত্তি? এটা শাব্দিক বিষয় হতে পারে, কারণ আপনি আসলে ছুঁড়েও ফেলতে পারবেন না, কবরও দিতে পারবেন না, হিস্টোরিক্যালি ইট উইল বি দেয়ার, এইটা হিস্ট্রির একটা অংশ হয়ে থেকেই যাবে। কিন্তু সংবিধান তো অত্যন্ত ফ্লেক্সিবল একটা জিনিস হওয়া উচিত, যেটা সময়ের সাথে সাথে যুগোপযোগিতার সাথে, মানে যুগোপযোগিতা যেমন থাকতে হবে, তেমনি পরিবর্তিত সময়ের নিডকে মিট করার মতো ধারাও সেখানে সন্নিবেশিত হতে হবে। পরিষ্কার। শফিক ভাই, আপনি যেহেতু সরকারে আছেন বলে আপনার কাছে শেষে আসা, সেটি হচ্ছে যে আপনি পরশুদিন স্পষ্ট করে বললেন যে এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। কালকে রাতে জরুরি সংবাদ সম্মেলন করে বললেন যে সরকার খুবই ভালো কথা বলেছিলেন, যে জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা, এই তিনটা জিনিসকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে, সরকার সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবে। আমার প্রশ্ন হচ্ছে যে কালকে যে ঘোষণা দিলেন, সেটিকে আসলে এই আন্দোলন, সারা দেশ থেকে লোকজন আসছে, তাদের দাবি, তার বাধ্য হয়ে দিলেন, নাকি আগে থেকে আপনারা এটা কেন উপলব্ধি করলেন না যারা সরকারে আছেন, নাকি ছাত্র নেতারা কি 2-3 জন উপদেষ্টা পরিষদেও আছে, তারাও কি আগে আপনাদেরকে কিছু জানায়নি? না, আমাদের বক্তব্য স্পষ্ট। আপনি দেখেছেন যে আমরা কালকে যে স্টেটমেন্টটা দিয়েছি, সেখানে স্পষ্ট লেখা আছে সর্বসম্মতিক্রমে। আমরা দেখছি যে আপনাদের এটা বুঝতে হবে যে প্রফেসর ইউনূস হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক, পুরো জাতীয় ঐক্য ওনাকে ঘিরে হচ্ছে, উনি এটার প্রতীক। তো উনি এই বার্তাটাই দিচ্ছেন যে এই যে জুলাই এটা করবেন সবাইকে নিয়ে, এটা এখানে কেউ বাদ যাবে না, যারাই ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে ছিল উনি সবাইকে নিয়ে করবেন, এটা হচ্ছে ওনার মেসেজটা। এই জায়গাটা উনি কালকে আমরা এটা আরও ক্লিয়ারলি আমরা সবাইকে জানিয়েছি এই জায়গাটা। আর আমরা তো সত্যিকার অর্থে আমরা সবাইকে এমব্রেস করছি। হ্যাঁ, তো আজকে যে স্টুডেন্টদের যে আন্দোলন ইয়েটা হলো, এটা তো খুবই একটা বড় একটা বিশাল একটা ওরা একটা র্যালি করেছে, জমায়েত করেছে। তা আমাদের বক্তব্য কালকেরটাই, যেটা বলেছি সেই জায়গাটাই আমাদের বক্তব্য আছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে এটা করার ক্ষেত্রে যে স্লোগানটা ছাত্ররা এবং তারা দিচ্ছিল, লেট নাও অর নেভার, ফলে এইটার তো একটা তাৎক্ষণিকতা ছিল, ফলে এই 5 মাস সময় আমরা নিলাম সরকারের, ধরেন প্রায় 5 মাস হতে যাচ্ছে আর 6-7 দিন পরে, ফলে গুরুত্বপূর্ণ কাজটা মানে সরকারের অগ্রাধিকার, জুলাইয়ের স্পিরিট, এবং যেহেতু প্রফেসর ইউনূস স্পষ্ট করে বলেন যে উনি কাদের দ্বারা নিয়োগকৃত, ফলে উনি যাদের দ্বারা নিয়োগকৃত তাদের সেই স্পিরিটটাকে কেন আমরা প্রাধান্য দিতে পারলো না আপনার সরকার? এটা কি একরকমের আমরা কি তাদের স্পিরিটকে প্রাধান্য দিচ্ছি না? আমরা সবাই, আর জুলাইয়ের তো শুধুমাত্র স্টুডেন্টরা না, সবাই তো ছিল। বিএনপি কি ছিল না, বা জামাতের এরা কি ছিল না, অনেকেই তো ছিল, সবাই ছিল। এবং যেই স্টুডেন্টরা যেটা কি ওরা ফোর ফ্রন্টের থেকে নেতৃত্ব দিয়েছে এটা। তো আমরা আমাদের কথা একই, যে প্রফেসর ইউনূস জাতীয় ঐক্যের প্রতীক, উনি সবাইকে নিয়ে করবেন, উনি সবাইকে এমব্রেস করছেন। এই 15 দিনের ভিতরে সেটি করা সম্ভব? এটা তো ক্যাবিনেট বুঝবে, এটা ক্যাবিনেটের, ওনার যে ক্যাবিনেট তারা বুঝবে, তারা এটা ডিসকাস করবে। উনি তো এর আগে যেমন ধরেন
চিটংয়ের লয়ার সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর পরে, মার্ডারের পরে উনি কি করলেন, উনি সবাইকে ডাক দিলেন, সবাই এসে একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের ডাকে সবাই আসলেন ওনার সাথে। তো এইরকম তো উনি আবার ডাকতে পারেন, উনি আবার ডেকে সবাইকে নিয়ে বসতে পারেন। এটা আমরা জানি না কি করবেন, বাট এটা তো ওনার ডাকে সবাই আসছেন, সবার সাথেই উনি কথা বলছেন। এটা তো এমন কিছু না, আমাদের সাথে একটা চলমান ডায়ালগ অনেক দিন ধরে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে হচ্ছে। স্টুডেন্টরাও আমাদের অংশীজন, পলিটিক্যাল পার্টিগুলোও আমাদের অংশীজন, সবাইকে নিয়ে এটা প্রফেসর ইউনূসের জন্য, যেহেতু উনি জাতীয় ঐক্যের প্রতীক, এটা এমন কঠিন কাজ না। ফলে আপনি আশাবাদী যে ছাত্রদের দাবির মধ্যে, এটা দাবির বিষয় না, মানে নির্ধারিত সময়সীমার মধ্যে করা যাবে, এটা ক্যাবিনেটের ডিসিশন, সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, এটা আপনাদের সদিচ্ছা বা প্রচেষ্টা, এটা আমরা কালকে আমাদেরটা আমরা যে বক্তব্য কালকে আমরা দিয়েছি একটু সুস্পষ্ট, আপনি যদি আবার দেখতে পারেন সেটা কালকের বক্তব্যের মধ্যেই আমরা আছি, যে সব পক্ষের সঙ্গে আলোচনা করে এটা নির্ধারণ করবেন। তাহসিন রিয়াজ, শফিক ভাই বলছিলেন অনেক লোকের সমাবেশ। আমার মনে আছে যে একজন সমন্বয়ক বা যিনি এখন আপনাদেরও নেতা জাতীয় নাগরিক কমিটির, তিনি বলেছিলেন 2.5 লক্ষের মতো মানুষ হবে। আসলে কত মানুষ হলো? এবং ধরেন আমাদের এই প্রশ্নটা করার মানে হচ্ছে যে আমরা আসলে 5 আগস্ট বলি বা 3 আগস্টের সমাবেশের কথা যদি বলি, সেটার সঙ্গে আমরা অনেক সময় মেলানোর চেষ্টা করি। এটা সম্ভবত প্রত্যাশার পারদটা বাড়ছি বলে, ফলে এটাকে আশা করি নেতিবাচকভাবে নেবেন। আমি একটু আগে একজনের বিশ্লেষণ শুনছিলাম, উনি হিসাব করে দেখাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলেই যে 600টি বাস এসছে ঢাকার থেকে দূরবর্তী জেলাগুলো থেকে, মানে গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এগুলো বাদ দিয়ে। সেই 600 বাসে উনি হিসাব করছেন 24,000, যদি 40 জন করে হয় ন্যূনতম। তারপরে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে আরও কিছু, সেটা আরও 10,000, 34,000, সব মিলিয়ে শহীদ মিনারের আশপাশে আজকে যায় এবং ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে কেউ কেউ বলছেন এটা 50,000-এর মতো। আপনার 2.5 লাখ বলেছিলেন, এটা কি একটু, মানে যিনি বিশ্লেষণ করেছেন তার কাছে সামগ্রিক খোঁজ খবর হয়তো নেই, তিনি তার মতন করে বিশ্লেষণ করেছেন। আসলে যারা প্রোগ্রাম করে তাদের কাছে এক্স্যাক্ট ভ্যালিড ইনফরমেশন থাকে, আমি তাকে অপোজ করছি না, তিনি তার মতন করে ব্যাখ্যা করতেই পারেন যিনিই করেছেন। আমি এটি বলতে পারি যে দেখুন, যে ধরনের জটিলতা ছিল, আপনিই বলছিলেন যে আসলে রাত 2:30টা পর্যন্ত আমরা একটা দোদুল্যমান একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, আসলে কোথায় থাকবে ব্যাপারটা। তো যেহেতু সরকারের সিদ্ধান্তের পর আমরা সেটাকে সাধুবাদ জানিয়ে আমরা বলেছি যে আমরা একটা ইউনিফিকেশনের একটা মেসেজ নিয়ে আমরা এই প্রোগ্রামটা করব। তো এখানে একটি বড় জামায়াতের কথাই আমরা ভেবেছি এবং আমরা আশাহত হইনি। আপনারা দেখবেন যে এত স্বল্প সময়ের ব্যবধানে এই লক্ষাধিক মানুষের যে আগমন এবং এত ইয়াং এনথুজিয়াস্টিক মানুষজন, যারা কিনা একেবারে সত্যিকার অর্থে এই দেশকে ধারণ করে, যারা একেবারে মানে দেখবেন যে যাদের সামনে আপনারা নিশ্চয়ই কভার করেছেন, কথা বলেছেন, দেখবেন যে একেবারে নতুন বাংলাদেশের স্বপ্নে যারা বিভোর, যারা নতুন বাংলাদেশের স্বপ্নে উজ্জীবিত, সেই মানুষগুলো আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোকজনও কিন্তু আমাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করেছেন। তো এটা আসলে সংখ্যাতত্ত্বের সাথে আমি আসলে এটাকে মানে বিশ্লেষণ করতে চাই না বা এটাকে কম্প্যারিজনে নিয়ে আসতে চাই না, তবে এক্স্যাক্টলি ইট ইজ। দেখেন, মানে এখানে আপনি দেখবেন যে যেই ভাষাগুলো সেখানে উচ্চারিত হয়েছে, যেই স্বপ্নের কথাগুলো সেখানে বলা হয়েছে, যে সম্মিলন, মানুষের ভালোবাসার যে সম্মিলন সেখানে ঘটেছে, দ্যাট ম্যাটার্স মাচ আমার কাছে মনে হচ্ছে অন্য যে কোনো কিছুর সাথে আর কি তুলনায়। আর সংখ্যাতত্ত্বে যদি বলি, এতটুকুই বলবো যে আসলে অবশ্যই তো লক্ষাধিক মানুষের আগমন সেখানে ঘটেছে এবং সেটাও সিগনিফিকেন্ট। কিন্তু আপনি দেখবেন যে যদি বলি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বয়স কত, বয়স মানে সংগঠনের বয়স কত, যদি বলি জাতীয় নাগরিক কমিটি সংগঠনের বয়স কত, আপনি বলেন সর্বোচ্চ 4 মাস। 4 মাসের একটা সংগঠন, আগস্টে তাদের কোনো বয়সই ছিল না, ইভেন বয়স ছিল না। তো 4 মাসের একটি সংগঠন, যারা 6 ঘন্টার নির্দেশে যারা এত বড় একটা সম্মেলন ঘটাতে পারে, এত বড় গণজমায়েত করতে পারে, ছাত্র শিবির, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, আপনাদের সব সহযোগী যারা ছিলেন একসঙ্গে, তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন সবাই না। এখানে আমরা সবাইকে দাওয়াত করেছিলাম, বাট প্রথমে আমি প্রোগ্রামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মডালিটিটা চেঞ্জ হয়ে গিয়েছিল। প্রথমে যখন প্রোক্লেমেশনের প্রোগ্রাম ছিল তখন কিন্তু আমরা এটা এইভাবেই বলেছিলাম যে আমরা সকল রাজনৈতিক দলকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো, শুধু আমন্ত্রণ না, তাদের সাথে কিন্তু পরামর্শ করার একটা এজেন্ডা এখানে ছিল, সেটিও বিভিন্ন সময় আমরা করার চেষ্টা করেছি। তো দেখেন, এখানে অন্যান্য রাজনৈতিক শক্তি সবার কাছেই কিন্তু দাওয়াতটা ওপেন ছিল, বাট যেহেতু আগের মতন প্রোগ্রামের মডালিটি থেকে যায়নি, প্রোক্লেমেশনের মডালিটি থাকেনি, তো খুব স্বাভাবিকভাবে আমরা ওই জায়গাটাতে আর জোর দেই নাই এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের নিজস্ব যে যারা
লোকজন আছেন, স্পেশালি আপনার স্থানীয় পর্যায়ে যারা নতুন করে নেতৃত্বে আসছেন তাদেরকে নিয়ে হচ্ছে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করা হচ্ছে। আপা, আপনাকে একটা প্রশ্ন করে বিরতিতে যাই। তারেক রহমান সাহেব বলেছেন স্বৈরাচার পালালেও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা বড় যুদ্ধ করতে হবে। প্রশ্নটা সহজ, এই যুদ্ধে আপনার প্রতিপক্ষ কারা, কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? জুলাই অভ্যুত্থানের পরে আবার যুদ্ধই বা করতে হবে কেন? এরকম ভাবনা যখন দলের মূল নেতা ভাবেন, সেইটা আসলে কি প্রশ্নের জন্ম দেয়? সেই প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, অভ্যুত্থানের ঘোষণাপত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি আমরা। আমাদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা আপা আছেন। আপা, তারেক রহমানের যে স্টেটমেন্ট, স্বৈরাচার পালালেও জনগণের অধিকার প্রতিষ্ঠা আরেকটি বড় যুদ্ধ করতে হবে, এই মন্তব্যের আসলে তাৎপর্য কি? কার সঙ্গে যুদ্ধ করতে? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে উনি এটা একটা বক্তব্যে, একটা দীর্ঘ বক্তব্যের একটা ছোট অংশ আপনি কোট করেছেন। দেখুন, উনি যেটা এখানে বলেছেন সেটা হচ্ছে স্বৈরাচার বা স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও সিস্টেমটা কিন্তু কার্যকর আছে, এবং এটা সর্বত্র, আপনি জনপ্রশাসন বলেন, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, বা যেইখানেই বলেন, আপনি এই 16-17 বছরে যেই ফ্যাসিস্ট সরকার বা যেই সরকার, আসলে এদেরকে ফ্যাসিস্ট বললেও ফ্যাসিজমকেই আসলে অপমান করা হয়, মানে এটা একটা মাফিয়া সন্ত্রাসী যে সরকার ছিল সে তো একা ছিল না, তার প্রতিটা মানে দেশের প্রতিটা সেক্টর, প্রতিটা ইনস্টিটিউশনে তাদের লোক খুব, বা তাদের জনবল কিন্তু খুব গভীরভাবে আছে। এবং ইন্টারেস্টিংলি আপনারা এটা জানেন যে আগামী 3-4টা লেয়ার পর্যন্ত মানে প্রমোশন কনসিডার করে কিন্তু নিয়োগগুলো করা হয়েছে খুব পরিকল্পিতভাবে। কাজেই 200-400 লোক চলে যাওয়া কিন্তু আসলে সিস্টেমটাকে ডিসরাপ্ট করে না। এইটাতে আপনি হয়তো এক জায়গার কয়জনকেই বা একটা জনপ্রশাসনের সংস্কারই আসেন, কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারই আপনি আসেন, আপনি কতজনকেই বা চাকরিচ্যুত করতে পারবেন, বা কতজনই বা আইন এখন পর্যন্ত যেরকম ধরন বিচারিক কার্যক্রমের, জুলাইয়ের ম্যাসাকার কিংবা জুলাইয়ের যে ধ্বংসযজ্ঞ হয়েছে কিংবা মানুষের ওপরে যে গুলি চলেছে, সেইটার বিচারের যে গতি, তাতে কিন্তু খুব বড় একটা অংশ কিন্তু বিচারের আওতার বাইরে আছে। এনারা কিন্তু একটা খুব বড় অংশ ফাংশনাল, তো তাদেরকে আপনি না হয় এই থানা থেকে ওই থানায় নিয়ে গেছেন, কিংবা এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়ে নিয়েছেন। আলটিমেটলি সরকারই বা কি করতে পারে? সরকারের তো কিছু করার নাই। এবং আমাদের সমাধানটা যেটা আমাদের সম্মানিত নেতা তারেক রহমান যে আহ্বানটা জানিয়েছেন, সেটা হচ্ছে সরকারকেই সেই সমর্থনটা দেওয়া, যেন এই যুদ্ধতে তারা সঠিকভাবে বিজয়ী হতে পারেন। কারণ তাদের কিন্তু প্রতিনিয়ত যুদ্ধটা করতে হয়। তারা সরকার পরিচালনা করছেন এবং তারা প্রতিটা সেকেন্ডে ফিল করছেন যে অবস্টাকলগুলো কোন কোন পয়েন্টে আছে। আপনি মাথায়, আমরা কি করেছি, আমরা আমাদের সরকার হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার যখন বসেছেন বা দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তখন যেটা হচ্ছে মাথাগুলো হচ্ছে পিওর পিপল কিংবা ফাইন পিপল, কিন্তু আপনি তাদের তাদের অপারেটিং হ্যান্ডসগুলো, টুলসগুলো পুরোটাই তো আপনার করাপ্ট। সমস্যা হচ্ছে যে এটার মধ্যে কিছু অংশ হয়তো নিউট্রাল হয়ে গেছে, কিন্তু তারা কি এমন কি আছেন না যারা জানেন যে এই বিচারিক প্রক্রিয়া যখন গতিশীল হবে তখন তারা চলে আসবে? সরকার চেষ্টা করছে, সচিবালয়ের আগুন নিয়ে তদন্ত কমিটি তদন্ত কমিটি বলছে যে এটার কোনো উৎস পাওয়া যায়নি, মানে ধারণা করা হচ্ছে এটা লুজ কানেকশন থেকে লাগছে। এখন হয়তো এটাই সত্যি হতে পারে, কিন্তু একই ভবনের এই মাথায় এবং দুই মাথায় লুজ কানেকশন থেকে আগুন লাগবে, পাবলিক পারসেপশনে এর ভিতরে নানা রকমের ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা হবে। আমি নিশ্চিত বিএনপির পক্ষ থেকে ষড়যন্ত্র তত্ত্ব তো অবশ্যই। আপনি একটা জিনিস দেখেন, গত 16-17 বছরে যত এই ধরনের আমরা ফ্যাব্রিকেটেড স্টোরি দেখেছি এত বেশি, এবং নানা কিছু ধামাচাপা দেওয়ার যে প্রচেষ্টা দেখেছি, একটা ফাইন্ডিংস হয়েছে ওনারা জানিয়েছেন আজকে, সেটা নিয়ে এই মুহূর্তে বলার কিছু নেই, কিন্তু খুব যেন সরল লাগে না জিনিসটা, কোনোভাবেই না। কারণ এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে যত ধরনের অপকর্ম কিংবা এইটা যে কেবল দেশের ভেতরে তো নয়, এই সরকার তো যুদ্ধ করছে প্রতিনিয়ত এই সর্ববৃহৎ প্রতিবেশীর সাথেও। এই সরকারের অস্তিত্ব তো তাদের জন্যও খুব অস্বস্তির একটা বিষয়, এবং তারা সেটা প্রকাশ করতে কোনো দ্বিধাবোধ করে না। এটা দিয়ে মূলত গেল সরকার এবং তাদের দোসরদের যে সক্রিয়তা এবং তাদের প্রতি সতর্ক থাকা। নট অনলি দ্যাট, ইনাদের যে সংস্কার, এই সরকার যেই কাজগুলো নিয়ে এসেছেন কিংবা বিএনপি যেটা আশা করে যে সংস্কারগুলো সে সম্পন্ন করে একটা মানে ইনক্লুসিভ অ্যান্ড ফেয়ার ইলেকশনের অ্যাটলিস্ট ওই পর্যন্ত এই সরকার যেন যেতে পারেন, সেই জন্য গোটা দেশের প্রতিটা অংশের মানুষকে সতর্ক থাকতে হবে, এবং দলীয় সদস্য হিসেবে আমাদেরকে তো থাকতেই হবে। সচিবালয়ের রিপোর্ট নিয়ে আপনি যদি কিছু বলেন, এই আপনাকে এই প্রশ্নটা করছি কারণ আপনি
দীর্ঘদিন পেশাদার সাংবাদিক ছিলেন, রিপোর্টটা আপনার কি মনে হয় গ্রহণযোগ্য মনে হচ্ছে কিনা? আপনারা বলেছেন যে এই রিপোর্টের আলামত প্রয়োজনে বাইরে পাঠানো হচ্ছে, এবং এই প্রশ্নটা করছি এই ঘটনার পরে সাংবাদিকদের প্রবেশ যখন নিষেধাজ্ঞা দেওয়া হলো সাময়িকভাবে, পরে আবার সাময়িক পাস দিয়ে দেওয়া হচ্ছে, ফলে অনেকেই মনে করছেন সাংবাদিকরা গেলে হয়তো কর্মচারীদের সঙ্গে কথা বলতেন, অন্য ক্লু হয়তো বের হওয়ারও সম্ভাবনা থাকতো, সেটিও রুদ্ধ হলো কিনা? না না, এটা এর চেয়ে আপনি কোনো মেমোরিতে আছে যে আপনি 3-4 দিনের মাথায় হ্যাঁ একটা কমিটি, ফায়ার রিলেটেড একটা প্রোব কমিটি তার রিপোর্ট দিয়েছে এবং এই পুরো রিপোর্টটা আমরা পাবলিক করে দিয়েছি। আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। মানে আপনি দেখেন না, 3টে অ্যাঙ্গেলে দেখা হয়েছে। প্রথম হচ্ছে বুয়েটের আপনি 4 জন প্রফেসর, তারা তাদের মতো করে দেখেছেন। তারপরে আমরা হলো এভিডেন্সটা কালেক্ট করেছি হচ্ছে এটা কি মানে আপনি যদি এটা স্যাবোটাজ হয় এটা কি করবে? স্যাবোটাজের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এটা এক্সপ্লোসিভের ইনভলভমেন্ট, গান পাউডার বা আমরা এক্সপ্লোসিভের জন্য পুরো আর্মি এবং আর্মির সবচেয়ে স্টেট অফ দ্য আর্ট মোস্ট সফিস্টিকেটেড আপনার আইডি যে ফিউশনের যে ল্যাবরেটরি সেটা আমরা ইউজ করেছি। আর তারপরে হচ্ছে যে ফিজিক্যালি যারা কাজটা করেছে যে ফায়ার সার্ভিস তাদেরকে 3টাকে সমন্বয় করে ম্যাসিভ অ্যামাউন্ট অফ লোক দিয়ে আমরা এটা দেখেছি। ওরা এই যে ভিডিও ফুটেজ পাওয়ার আগেই বুয়েটের 4 জন প্রফেসর ওনারা কিন্তু একদম বলে দিয়েছেন যে এটা লুজ কানেকশনের স্পার্কের জন্য হয়েছে। এবং আপনারা যেটা বললেন 2 মাথায়, ওনারা বলছেন যে 2 মাথায় কেন আগুনটা আসছে, এটার কারণ, আগুন আসার মূল কারণ হচ্ছে ভিতরে করিডোরে কিন্তু আগুন জ্বলছে কিন্তু এই আগুনটা বের হতে পারছিল না, তো দাহ্য বস্তু যেইখানে বেশি সেই জায়গা দিয়ে ওটা বেরিয়ে গেছে এবং এই বেরিয়ে যাওয়াটা হচ্ছে 2 কিনারে হয়েছে। তো আপনি তো ভিতরের আগুনটা তো দেখছেন, বাইরে থেকে ভিজিবল না, তো আপনি বাইরের থেকে 2টা দেখে আপনার কাছে সন্দেহ হচ্ছে আচ্ছা এটা কি 2 দিকে আগুনটা দেওয়া হলো কিনা, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। প্লাস তারপরে ওনারা যে রিপোর্টটা করলেন, করার পরেই আমরা সিআইডি আমাদেরকে দিল যে এই যে 2-3টা ফুটেজ পাওয়া গেল। প্রথম ফুটেজ হচ্ছে যে কুকুরটা কেমনে মারা গেল সেটার একটা ফুটেজ, আর একটা হচ্ছে যে কিভাবে কোথার থেকে আগুনটা লাগছে একদম ক্লিয়ার ফুটেজ। তো ওইখান দিয়ে ওরা কিন্তু একদম 90, উনি যেটা প্রফেসর মাকসুদ হিলালি বলছেন যে আমরা 99% শিওর এই কারণ হয়েছে। এখানে একটা 1% কেন রাখা হয়েছে? 1% রাখা হচ্ছে হলো যে অনেক ক্ষেত্রে যেটা হয় যে ওকে আপনি এখানে আছেন, দূরের থেকে রিমোট কন্ট্রোল ভাবে আপনার আগুনটা লাগানো হলো কিনা। তো ওইটার যে এভিডেন্সটা ওইটা অলরেডি কিন্তু এই আইডি ফিউশন ল্যাবে ওনারা দেখছেন, দেখে ওনারা বললেন যে যতগুলো স্পেসিমেন নিয়েছেন, এভিডেন্স দিয়েছেন, ওইখানে কোনো এক্সপ্লোসিভের কোনো চিহ্ন হয় নাই। বাকি অংশ এইটা আমরা 1%-এর জন্য আমরা বাইরে পাঠাচ্ছি। আপনি যেরকম তদন্ত কমিটির ব্যাখ্যায় স্যাটিসফাইড, আমিও এই মুহূর্তে আপনি যেটা বললেন সেটা স্যাটিসফাইড। প্রশ্নটা হচ্ছে আগুন লাগার দিন সরকারের 2 জন উপদেষ্টা, অন্তত স্বরাষ্ট্র উপদেষ্টা বলেননি, বাকি 2 জন উপদেষ্টা কিন্তু এটার মধ্যে চক্রান্ত ষড়যন্ত্র, এটা তো এই জন্যই তো আমরা কমিটিটা করেছি, এই জন্যই তো আপনারা তো আপনি কেন আপনি যে আজকে যে কোশ্চেনটা করছেন যে 2 পাশে 2টা, এটা প্রথমে একটা আগুন দেখে যে কোনো লোক বলবে যে এটা একটা কনস্পিরেসির পার্ট, কিন্তু এই জন্যই তো আমরা প্রোব কমিটি হচ্ছে এবং হাইয়েস্ট নাম্বার অফ পিপল এরকম প্রোব কমিটি যখন করে দেখবেন যে বেশিরভাগই অ্যাডিশনাল সেক্রেটারি। এখানে এমন একটা প্রোব করে যেখানে হোম সেক্রেটারি আছেন, পুলিশের চিফ আছেন, ফায়ার ব্রিগেডের চিফ আছেন, তারপরে বুয়েটের 4 জন আছেন, আর্মির পুরো এক্সপ্লোসিভ ইউনিট আছে। এবং আমরা যেটা করেছি যে স্নিফার ডগ, দে আর সো অ্যাকুরেট, পুরোটা যে কয়টা তালা হয়েছে কি জন্য আগুন আক্রান্ত হয়েছে প্রত্যেকটা দিয়ে তাকে দিয়ে শুকানো হয়েছে, তারা দেখেছে। তার মানে এই আগুন আওয়ামী লীগ বা তার আগের দিন অ্যাডমিন ক্যাডারের যে সমাবেশ ফ্যাসিবাদের দোসর তারা লাগায়নি, সেটা আপাতত প্রমাণিত। আমরা যেটা পেয়েছি এটা আমরা জনগণের কাছে দিয়েছি। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এরকম একটা ট্রান্সপারেন্ট ওয়েতে কোনো প্রোব কমিটি দিয়েছে এবং আমরা সেটা পাবলিক হয়েছে। একদম। তাহসিন, আপনার কাছে আসতে চাই, এই আরেকটা বড় ঘটনা হচ্ছে যে আপনারা বারবারই বলছিলেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রটা আসলে কে করছিল, কেন করছিল, এটা আব্দুল হান্নান মাসুদ স্পষ্ট করে বলেছেন। এবং যেহেতু এটা এখনই ঘোষণা হলো না,
আপনারা 15 দিনের সময়সীমা দিয়েছেন, গভর্নমেন্ট সেই উদ্যোগ নেবে, এর মধ্যে আমাদের আবারও কোনো সংকট আসতে পারে। এই দেশে আমরা দেখছি যে নানা পক্ষ থেকে সক্রিয় নানান দাবি, অবসরপ্রাপ্ত আর্মির সদস্যরাও সেদিন জাহাঙ্গীর গেটের মতো জায়গা অবরুদ্ধ করে ফেলেছিল, আমার মনে আছে পরশুদিন। ফলে সেই সব ষড়যন্ত্রকে আপাতত সফল হলো খানিকটা। আমি আসলে দুইটা স্টেজ থেকে দেখি, দুইটা লেন্স থেকে যদি দেখি। প্রথমত হচ্ছে যে আপনার সরকারের এই পুরো ব্যাপারটাকে নিজের করে নেওয়ার যে একটা জায়গা, তার আগের একটা মুহূর্ত, তার পরের একটা মুহূর্ত। দেখেন তার আগে আসলে আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিসগুলো থেকে যে ধরনের রিয়াকশন পাচ্ছিলাম, অ্যান্ড স্পেশালি দেখেন কখনো কখনো হচ্ছে আপনি অ্যাজাম্পশন থেকে কমেন্ট করেন, সিনারিও দেখে কমেন্ট করেন, ওইটার রিফ্লেকশন আপনার আসলে ওইটা পুরোটাই হচ্ছে আপনার ধারণা প্রসূত রিফ্লেকশন। এখন সেটা কতটুকু সঠিক হবে না হবে, যেমন আগুনের প্রসঙ্গে আমরা একটা তত্ত্ব যেটা বললাম আর কি, যে দুপাশে আগুন লাগতেছে, তা খুবই স্বাভাবিক। এটা থেকে ইন্টারপ্রিটেশনটা কী আসবে, দুপাশে ভাই কীভাবে আগুন লাগে, ইন্টারপ্রিটেশনটা ওটাই আসবে, তার মানে দেয়ার ইজ সামথিং রং। তো দেখেন আমি বলতেছি না যে সব কিছু সর্ট আউট হয়ে গেছে বা সলভ হয়ে গেছে, জাস্ট আমি মানে ফ্যাক্টটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। তো আপনি যখন একটা প্রোক্লেমেশনের দিকে যাচ্ছেন, এটা জাতির জন্য কল্যাণকর, এটা এই বিপ্লবের জন্য গুরুত্বপূর্ণ, এটার পুরো প্রক্রিয়ার মধ্যে যতগুলো স্টেক হোল্ডার আছে তাদের রিয়েকশনগুলো আমাদের কাছে, মানে স্পেশালি হান্নান মাসুদের যদি কোটটা আপনি করেন, হান্নান মাসুদ জবাব দিলে ভালো হতো, বাট আমি ওভারঅল বলছি রিয়েকশনগুলো পজিটিভ মনে হচ্ছিল না। এক, দ্বিতীয়ত আপনি দেখবেন যে বিদেশি ষড়যন্ত্র যদি বলি, এই যে মানে যেই বিপ্লবটা হয়ে গেছে, এই বিপ্লবে আসলে তো এটাই তো বাস্তবতা যে আমাদের সবচেয়ে বেশি লার্জেস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি, যাদেরকে আমরা প্রতিবেশী বলি, তারা আসলে নাখোশ। এবং তাদের যে তাদের যে অসুবিধাটা হয়ে গেল এই বিপ্লবটার কারণে, বা তাদের যে আসলে অসন্তুষ্টির জায়গা তৈরি হলো, তো এই অসন্তুষ্টির জায়গাটা তো আসলে তারা প্রকাশ করছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। আপনি দেখবেন যে মানে রাষ্ট্রকে অকার্যকর করা যদি বলি, রাষ্ট্রকে যদি বলি ছোট ছোট জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট করার মাধ্যমে এটা যে একটা স্মুথ একটা ফ্লো, এই ফ্লোকে বাধাগ্রস্ত করা, প্রত্যেকটা জায়গায় তো আমরা ইন্টারাপশনটা দেখছি। তো আসলে সেখান থেকে সেই ভয় অস্বাভাবিক কোনো ভয় না তো, এটা কি শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভয়? নিশ্চয়ই বা জাতীয় নাগরিক কমিটির ভয়, প্রত্যেকেরই তো ভয়। আপনার যেমনটা কিছুক্ষণ আগে নিজেও বলছিলেন যে দেখেন আপনার লার্জেস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি যখন আপনার পেছনে লাগবে, এমনভাবে পেছনে লাগবে যখন কিনা তার পুরো রাষ্ট্রযন্ত্র আপনার ষড়যন্ত্রের জন্য ব্যবহার হয়, তার পুরো মিডিয়া, মানে যতগুলো মানে গুরুত্বপূর্ণ অংশ আছে, তো সবগুলো যখন আপনার সাথে মানে এ ধরনের অসদাচরণ করে, আপনি তো আসলে না বলে পারেন। আমরা কি জুজুর ভয়টা একটু বেশিই পাচ্ছি? আমি শুধু ইন্ডিয়া বা শুধু আওয়ামী লীগ, শুধু ফ্যাসিবাদের দোষণ নিয়ে বলছি না। ধর আগুন নিয়ে এই ভয়টা সবাই পেয়েছিল। শফিক ভাই শুধু সরকারে আছেন বলে পেয়েছিলেন তারা, অন্য সাধারণ মানুষ তাদের ব্যাখ্যা একই রকম ছিল। তারপরে ধরেন আজকের এই প্রোগ্রাম যেটা আপনারা করতে চেয়েছিলেন, সেটা নিয়েও আপনারা দেশি বিদেশি ষড়যন্ত্র দেখলেন, কিন্তু পরে দেখা গেল যে আপনার স্টেক হোল্ডার যারা, তারা সবাই এটাকে প্রায় কাছাকাছি রকমেরই অন করছেন, এবং সেই জন্যই সরকার প্রফেসর ইউনূস এই সিদ্ধান্তটা নিলেন। ফলে জুজুর ভয়টা যে একটু বেশি পাচ্ছে কিনা সেই প্রশ্ন আপনার কাছে রেখে বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা অভ্যুত্থানের ঘোষণাপত্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। আমরা রিয়াজ, আপনাকে যে প্রশ্নটা আমরা করছিলাম, যে আমি একটু বোধহয় ভুলে গেলাম, আপনার যদি মনে থাকে, জুজুর ভয়। জি, আপনারা এই যে কোনো কিছু হলেই একটা ভয় পাচ্ছেন, আজকের কর্মসূচি নিয়ে ভয় ছিল, আগুন নিয়ে ভয় ছিল, কিন্তু দেখা যাচ্ছে তারা আসলে ততটা শক্তিশালী হচ্ছে না। ফলে যারা যতটা শক্তিশালী না, তাদেরকে অতখানি স্বীকৃতি দিয়ে দিলে সেটা আবার পরোক্ষভাবে তারাও একটু অনুপ্রাণিত হয় কিনা, বা সেটার একটা রাজনৈতিক মাইলেজ পাওয়ার চেষ্টা করতে পারে কিনা। আপনার এই ব্যাখ্যার সাথে আমার দ্বিমত নাই, যে আপনি ধরেন ওভার ফোকাস করে দেওয়ার ফলে যেটা হয় যে সে আরও উৎসাহিত হয় কিনা। তবে এইখানে আমরা যে কনটেক্সটে আছি, এই কনটেক্সটে আপনি একটু যদি দেখেন যে আসলে ভয়টা কিন্তু মানে যারা 16 বছরকে খুব ক্লোজলি দেখছে, মানে আমরা তো আমাদের তারুণ্যটা একেবারে 16 বছর ধরে দেখছি। তো আসলে আপনি আওয়ামী লীগের কথা বললেন না, স্বৈরাচারিতার কথা বললেন, আসলে তাদেরকে ভয় না পাওয়ার কোনো কারণ নাই। মানে প্রশ্নের উত্তরটা আমার কাছে মনে হয় এইখানে, আপনি ভয় পাবেন না কেন? দেখেন মানে এহেন কোনো কাজ যেটা তাদের দ্বারা সংগঠিত হয়ে আছে, যত ধরনের নেগেটিভিটি দেখেন আপনি, তো আপনি মানে সে চলে গেছে, সে তো এখনও যে ধরনের, মানে আমি সাবেক প্রধানমন্ত্রীর কথা বলছি, আপনি এখনও দ্য ওয়ে শি অ্যাড্রেস স্টেটমেন্ট আপনি দেখেন, ন্যূনতম কোনো রিকনসিলিয়েশনের কিন্তু কোনো মানে আভাস তার শব্দের উচ্চারণে নাই। বরং তিনি এখনও বিশ্বাস করেন যে বাংলাদেশে কোনো মানুষ হত্যা হয়নি, হইলেও সেটা 1-150 মানুষ মারা গেছে। তাহলে এবং তিনি যেই ওয়েতে এটা বলতে চান, যেই সাফাই তিনি তার দলের পক্ষে, তার মানুষদের পক্ষে এখনও গান, এবং যেই ষড়যন্ত্রের মানে প্রচেষ্টা এখনও চলমান, আমি তো কিছুক্ষণ আগেই যেটা বললাম, আপনি দেখেন যে আপনি যখন আপনার রাষ্ট্রের বিরুদ্ধে
আপনার সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায় যান শুধুমাত্র আপনার একনায়কতন্ত্রকে রিস্টাবলিশ করার জন্য। এটা কতটা মানে ক্রেজি হতে পারে, কতটা মানে কি বলবো আমি জানি না এটা শব্দটা কি। আপনার বক্তব্যটা পরিষ্কার। আপনাকে আমি এই সুযোগে আরেকটা, আজকে আপনার স্লোগান ছিল এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। একটা বড় দল ধরেন বিএনপি নেতা এখানে আছেন, তারা কিন্তু বরাবরই সংস্কারের সঙ্গে নির্বাচনের কথা বলছেন। জাতীয় নাগরিক কমিটির বিরুদ্ধে একটা গণ অভিযোগ এটা, যে তারা আসলে নির্বাচনটা পিছাইতে চায় অথবা তারা আরেকটু সংস্কার চায়। ফলে আপনারা যখন আবার আজকে স্লোগান দেন সব পক্ষকে নিয়ে যে সংস্কার দরকার, বিচার দরকার, বিচার নিয়ে সম্ভবত কারোরই কোনো প্রশ্ন নাই, বিএনপিরও প্রশ্ন নাই, জামাতেরও প্রশ্ন নাই, কিন্তু কেন আপনারা নির্বাচনটার কথাও কেন বলছেন না? এইটা এতে করে কি বিএনপির সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে? সেটা হোক না কৃত্রিম দূরত্ব হলেও। না দেখেন, সংস্কারের কথা কি আমরা শুধু বলতেছি, মানে আপনি যেটা বললেন যে অন্য সকল রাজনৈতিক দল, এখানে স্পেসিফিক্যালি খুব এক্সট্রিম রিয়াকশনটা বিএনপির পক্ষ থেকে আসতেছে। জি, আপনি যদি জুনায়েদ সাকি বলেন, আপনি যদি আমি নাম ধরে যদি বলি, আপনি যদি এবি পার্টির যদি আপনি স্টেটমেন্টসগুলো দেখেন, আরো সো মেনি পার্টিস, হ্যাঁ সো মেনি, না ডেফিনেটলি সেটাকে ডিনাই করছি না। বিএনপি যদি এটা বলেও থাকে, তার তো বলার অধিকারে বাংলাদেশে আছে, নাই তো এমন তো কিছু না। আমি সংস্কার চাচ্ছি, বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে সংস্কারের কথা বলতে পারে, এটিও তো শুনতে সুন্দরই দেখা যায়। বিএনপি 31 দফা সংস্কারের উপরে কোনো সমস্যা নাই, তাদের দ্য ওয়ে দে আর সেইং এভরিথিং, ওই জায়গাটাতে আমাদের সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে আমাদের মানে পলিটিক্যাল কালচারে। মানে পলিটিক্যাল কালচারটা এমন হয়ে গেছে যে আপনি আসলে এই যে মুখ্যম সময়টা আপনার নতুন করে নতুন বাংলাদেশ সাজানোর যে সময়টা এসছে, আপনি যদি এই সময়টাকে ইউটিলাইজ করতে না পারেন, আপনি দেখেন এই ধরনের অনেকগুলো সময় আপনি পার করছেন কিন্তু ইউটিলাইজ করতে পারেন নাই, সেই ভয় কি আপনি পান না জনগণ হিসাবে? সেই ভয় তো আপনার পক্ষ থেকেও পাওয়াটা স্বাভাবিক। আমরা ৭১ দেখছি, আমরা সেই স্বাধীনতাটা পাইনি। আমরা ৭৫ পরবর্তী বাকশালের পরবর্তী যে নতুন বাংলাদেশ আবার নতুন করে হয়েছে, সেই সময় তো আমরা সংস্কারের অনেকগুলো প্রস্তাবনা ছিল, সেই সময় তো দেখি নাই। তো আপনি হিস্ট্রি যখন অ্যানালাইসিস করবেন, কেস স্টাডি যখন করবেন, আপনি দেখবেন যে আসলে এই মুখ্য সময়কে আমরা কখনোই প্রপারলি ইউটিলাইজ করতে পারিনি। আর আরেকটা ব্যাপার বলি, শেষ করতে হবে, নাগরিক কমিটি কখনো নির্বাচনের বিরুদ্ধে না, এটা কিন্তু খুব স্পষ্ট বক্তব্য আমাদের সব জায়গায়। আমরা নির্বাচনের বিরুদ্ধে আমি বলছি না, আমি জানি সংস্কার একটু বেশি করে নির্বাচন না। দেখেন, সংস্কারের কথায় নাগরিক কমিটির খুব স্পষ্ট প্রস্তাবনা আছে, সেটা হচ্ছে যে ভাই সংবিধান আপনাকে সংস্কার করতে হবে। আপনার যে ফান্ডামেন্টাল, রাষ্ট্রের ফান্ডামেন্টাল, যে ফান্ডামেন্টাল দিয়ে আপনার রাষ্ট্র পরিচালিত হয়, ওই জায়গাটাতে আপনি হাত দেন। আপা এই সম্ভবত তাহলে রিয়াজের কথা একটা জায়গায় স্পষ্ট, সংস্কার নিয়ে আপত্তি বিএনপিরও নাই, বিএনপি সংস্কারের রূপরেখা দিয়েছে। সংস্কার নিয়ে সম্ভবত যে জায়গায় আপত্তি, যেটাকে সাংবিধানিক সংকট তৈরির ভয় হিসেবে বিএনপি দেখছে, তারা সংবিধানটাকে সংস্কার করতে চাই। একসময় বলছিল বাতিলেরও দাবি উঠেছিল যদি ভুল না করে, এখন তারা বলছেন নতুন সংস্কার করতে চাই। আপনারা বলছেন, বিএনপি নেতারা অনেকেই বলছেন যারা সংবিধান নিয়ে কাজ করেন, এই সংবিধান সংশোধন হবে পরের পার্লামেন্টে। এই বিরোধটা কিভাবে মেটাবেন? আসলে আমি একটু কথা ধরে মানে আমার শ্রদ্ধেয় বক্তার কথার সাথে একটু একটা কথা আপনার সাথে অ্যাড করি। তার আগে কি আমি ভাইয়ার ওই যে এক্সপ্লেনেশন ছিল সেটাতে একটু সাপ্লিমেন্ট করতে পারি? সেটা হচ্ছে যে ওনারা তো একটা চমৎকার এবং খুব মানে আমি বলবো যে একটা মানে চমকই দেখিয়েছেন আজকে 3 দিনের মধ্যে একটা রিপোর্ট দেখিয়ে। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সচিবালয়ের মতো এত সেন্সিটিভ জায়গায় এমন একটা লুজ কানেকশন যেটা ফায়ার ক্রিয়েট করে, এটাও কিন্তু ক্যান বি আ পার্ট অফ কনস্পিরেসি। এটা আমার জাস্ট মনে হয়, কারণ এত সহজভাবে নিতে না পারার কারণ হলো যেটা আমার পূর্বোক্ত বক্তা খুব পরিষ্কারভাবে 17-18 বছর ধরে আমরা একটা জিনিস রাজনীতি ছাড়া রাজনীতিকরণ এবং দমন পীড়ন এবং ষড়যন্ত্র এত বেশি দেখেছি। এককভাবে আওয়ামী লীগে ভয় পাওয়ার জন্য মোর দ্যান এনাফ, তার সাথে সংযুক্ত হয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি প্রতিবেশী দেশ। ফলে এই কথাগুলো আসে। এবার আসি সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে। বিএনপি বারবার একটা কথা খুব সুস্পষ্টভাবে বলেছে যে আজকেই নির্বাচন দিয়ে দিতে হবে, আগামীকালকেই দিতে হবে, বিষয়টা তা নয়। কিন্তু এটা অনন্তকালের কোনো বিষয়ও নয় সংস্কার করা। কারণ হলো রাষ্ট্র ব্যবস্থা এমন একটা জায়গায় বিগত শব্দটা কেন আসছে, আমি ওইটাই আপনার কাছে একটু এক্সপ্লেন করতে যাচ্ছি। এমন একটা জায়গায় এই সরকার এই রাষ্ট্রটাকে রেখে গেছে যে প্রতিটা অংশ আপনি যেদিকে হাত দেবেন রাষ্ট্রযন্ত্র এটা হচ্ছে একেবারে টুকরা হয়ে গেছে। কিন্তু নির্বাচনের জন্য অন্তত 4টা জায়গার সংস্কার অত্যন্ত জরুরি। বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী বা এই প্রশাসন, এবং 4th হচ্ছে আপনার নির্বাচন কমিশন।
এগুলো ছোট সংস্কার না কিন্তু ভাইয়া, এই যে কথা বলছি আর হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু তা নয়। এই কাজগুলো কিন্তু ম্যাসিভ। এগুলো করে এসে তারপরে আপনাকে ফোকাস করতে হবে। আপনি একসাথে আপনার যখন একটা বাড়ি তৈরি করতে আপনি সব কাজে হাত দিতে পারবেন না, কিন্তু আপনাকে প্রথম আপনাকে নিচে থেকে পিলার তুলতে হবে, যেটাকে আমরা কি বলে এটাকে, হ্যাঁ বেজ, মানে এটার একটা যেটা ভিত্তি। তো এই ভিত্তির পরে আপনার নির্বাচনের প্রশ্ন, বিএনপি সব সংস্কার করবে, বিএনপি তো সেটা বলেনি। বিএনপির সংস্কার প্রস্তাবে সুস্পষ্টভাবে কিন্তু জাতীয় সরকারের কথা বারবার বলা আছে। কেন বলা আছে জানেন? যেন আরেকটা ফ্যাসিস্ট তৈরি না হয়, এই কারণে বলা আছে যেন চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। এই কারণে আমরা 70 অনুচ্ছেদ নিয়ে কথা বলি। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেইখানে এইগুলো করে এসে একটা নির্বাচন করতেও কিন্তু তাদেরকে অনেক বেগ পেতে হবে, কারণ হচ্ছে প্রতিনিয়ত এই যে অ্যান্টাই যে স্ট্রিমটা আছে সেটার সাথে যুদ্ধ করে এই সংস্কার করে বেরিয়ে আসা, এটা কিন্তু বৃহত্তম সংস্কার পর্যায়ে বলে। সংবিধানের সংস্কারের প্রশ্নে আসি। সংবিধান সংস্কার তো চলমান প্রসেস। এইটাতে অলরেডি এটার কমিশন আছে, তারা একটা প্রস্তাব আমার জানা মতে তাদের কাছে আমরা সংস্কার, আমাদেরও যে কিছু প্রস্তাবনা ছিল সেটা দিয়েছি, আমার জানা মতে সবাই দিয়েছেন, তারা এক ধরনের রূপরেখা দিবেন। কিন্তু এই সংবিধানকে আপনাকে ভ্যালিডেশনটা দেবে কে? এটা কোথায় করে আসবেন? আপনার সেইটার জন্য কি নির্বাচিত পার্লামেন্ট লাগবে না? জি, সেটা তো আমরা 111 এর পরেও এসে 2009 এর পার্লামেন্টে অনেকগুলোকে দেখতে দিয়েছি। জি, শফিক ভাই, আপনাকে যেহেতু কম পাই, আমরা একটা বিসিএস এর সংশোধিত যে প্রজ্ঞাপন সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আলোচনার দুটো জায়গা। একটা জায়গা হচ্ছে এখানে যে 168 জনকে চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের একটা বড় অংশই হিন্দু ধর্মাবলম্বী। ফলে এটি কোনোভাবেই হতে পারে কিনা, আমরা তো একটা বৈষম্যহীন ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েই এত মানুষের প্রাণ, সেটি আপনারা টেক কেয়ার করবেন কি? এবং দ্বিতীয়ত হচ্ছে যে একদমই আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ঘাটে সক্রিয় ছিল ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য বা বিশ্ববিদ্যালয়, তাদেরকেও বিসিএস এখান থেকে বাদ দেওয়া হয়েছে এবং তারাও আসলে ধর্মে হিন্দু। আবার অভিযোগ আছে কেউ কেউ ছাত্রলীগের সদস্য ছিলেন, ছাত্রলীগ থাকার পরেও তারা আছে, ছাত্রলীগ হলেই বাদ দিতে হবে সেটা বলছে না, সেটাও ভেরিফিকেশন প্রক্রিয়াটা আপনারা করেছেন কিনা? না, পুরো জিনিসটা নিয়ে আমার আসলে আজকে আমি যে পিএসসি চেয়ারম্যানের সাথে আমি ফোন দিয়েছিলাম, ওনাকে বললাম যে পুরো বিষয়টা আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন কি হয়েছে। তো উনি আমাকে এখন পর্যন্ত জানাননি। আর আমরা ফায়ার নিয়ে তো ব্যস্ত ছিলাম যে ওইটা আমি যে ওনাকে ফোন দিয়ে আবার এটাকে এই তারা দিব তা না। আমরা আশা করছি কালকের মধ্যে আমরা একটা এক্সপ্লেনেশন দিতে পারবো কি হয়েছে, কেন হয়েছে, কোথায়, এটার মধ্যে কারো বিরুদ্ধে কি বৈষম্যর কোনো কাজ করা হয়েছে কিনা বা কারো প্রতি অন্যায় করা হয়েছে কিনা, সেগুলো আমরা দেখব। তবে যেটা আমরা শুনেছি যে এই এটা যে মূল কাজটা, এই মূল কাজটা কিন্তু করেছে এই কমিটির আগের কমিটি, এই কমিশনের আগের কমিশন হুইচ ইজ অ্যাপয়েন্টেড বাই শেখ হাসিনা। ঠিক আছে, তো আমরা এই পুরো জিনিসটা কালকে নাগাদ আমরা দেখব। মানে শেখ হাসিনা করা কাজের প্রজ্ঞাপন এরা দিচ্ছে, শুধু তাদের কাজটা থেকে এটারই কন্টিনিউশনের এই কাজটা হয়েছে। তো আমি পুরো পিকচারটা আমি কালকে পাবো। জি, তাহলে যেহেতু একটু সময় পেলাম, আপনি তাহলে শুধুমাত্র এইটুকু আশ্বস্ত করেন আমাদেরকে যে টিআইবির যে মন্তব্যটা, বিশেষ করে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণয়ন নিয়ে ইফতেখারুজ্জামান স্পষ্ট করে বলেছেন যে প্রস্তাবিত এই অধ্যাদেশ সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া ও বোকা বানানোর একটি অপচেষ্টা অবলম্বন করা হয়েছে। তিনি সরকারের একটি কমিশনের সদস্য এবং তিনি যখন এই কথা বলেন সেটা কি খুব বেশি অবিশ্বাস বা উড়িয়ে দেওয়ার সুযোগ থাকে কিনা? না, টিআইবির একটা বড় অভ্যাস হচ্ছে যে ওনারা সুইপিং কমেন্ট করেন। হ্যাঁ, অনেক বেশি সুইপিং করেন। কয়েকদিন আগে মিডিয়া ফ্রিডম নিয়ে ওনারা অনেক সুইপিং কমেন্ট করেছে। আমার কথা হচ্ছে যে আমরা যেটাই করছি আমরা একটা পাবলিক কনসালটেশনের মধ্যেই করছি। আমরা প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলছি বা কথা বলবো, বলার পরে যখন সবাই বলবে যে না ওকে এই রাইট অ্যাট দিস স্টেজ আমরা উই ক্যান গো ফর মানে এনঅ্যাক্টমেন্ট, আমরা ওই রকমই হবে। এমন কিছু না যে আমরা আমরা তো পাবলিকের বাইরে কিছুই করছি না। আমরা যে 6টা যে রিফর্ম কমিশন না করে তো আমরা তো চাপিয়ে দিতে পারতাম, আমরা কিছু চাপিয়ে দিয়েছি। আমরা সবাইকে ডেকে আমরা বাংলাদেশের যারা সবচেয়ে মোস্ট অ্যাকসেপ্টেবল লোক তাদেরকে দিয়ে আমরা কমিশন করেছি। ঠিক তেমনি এইটার প্রয়োজনীয়তাটা কেন হলো, আমরা সাইবার সিকিউরিটি একটা আমরা স্ক্র্যাপ করলাম, বাদ দিলাম। দেওয়ার পরে আমার এখন যেটা হচ্ছে যে আমার অনলাইনটাকে অনিরাপদ হয়ে গেল। তো সেই জন্য আমরা তাড়াহুড়া করছি। বাট এগেন আমি বলবো পুরো প্রসেসটায় এমন কোনো
রাখা হবে না যে না কেউ বলতে পারে যে না আমার কথাটা টার্গেট না আমার কথা শোনা হয়নি জি। বা আমার কনসার্নটা এখানে অ্যাড্রেস করা হয়নি। সবার কনসার্ন অ্যাড্রেস করা হবে যারা আছেন, এবং আমরা ওয়েলকাম করি সবাই এটা নিয়ে পড়েন, এটা নিয়ে আপনাদের যত মতামত আছে আপনারা দেন, আমরা উই ওয়েলকাম ইয়োর। অনেক ধন্যবাদ শহীদ ভাই, এবং আপনার এই কথায় আমরা ভরসা রাখতে চাই। ধন্যবাদ মাহমুদ হাবিবা আপা এবং ধন্যবাদ তাহসিন রিয়াজ। দর্শক, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকুন সবাই। ধন্যবাদ।